৮ বছর পেরোলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট পরিকল্পনার অভাব আর অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতি মূল অন্তরায়। ফলে দুর্বল হয়েছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, কাজে লাগানো হয়নি আন্তর্জাতিক চাপও। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। উখিয়ার বালুখালীর একটি ক্যাম্প। কথা হচ্ছিল রোহিঙ্গা নেতা সাইদুল্লাহর সঙ্গে। দেশে না ফিরতে পারার আক্ষেপটা দীর্ঘ হচ্ছে দিনকে দিন। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি সেফ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে কি না, ইয়ান উইল দ্য কোয়েশ্চেন। গরদ্দতি গেলে এখন রিপার্টেশন হইব, নদতি গেলে যদি সেফ আর সিকিউরিটি ইনচুয়ার নদতি গেলে যাইবান হরে। তিনি স্পষ্ট করে প্রশ্ন তুললেন, ফেরত না পাঠানোর দায় কতখানি বাংলাদেশের? গুইলদে স্টেট অ্যাক্টর আর গুইলদে নন স্টেট অ্যাক্টর। আরা জিহত আসি ইয়ান হইল গান স্টেট ইয়ানে গো নন স্টেট অ্যাক্টর লইরে কমিউনিকেট করা, কম্প্রোমাইজ করা, নেগোসিয়েশন করা, ডায়ালগ করা, ইয়ান কি লয় এলো করে, ইয়ান হইল কোয়েশ্চেন মার্ক। আই হ্যাভ নো আনসার। মিয়ানমারের ভূ রাজনীতি, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, নির্দিষ্ট পরিকল্পনা আর সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকার কারণেই ৮ বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। 2017-তেও কিন্তু এবার মানে আই ওয়াজ অলসো ইনভলভ ইন দিস ইয়েতে। আমি বারবার বলছি কি আপনাদের হোয়াট ইজ দ্য পলিসি, আমরা কি করব, লেটস স্পেল আউট দ্য পলিসি। আগে একটা বলতে হবে কি দে মাস্ট গো ব্যাক। আসার পরে মানে আমরা যেই ডিলটাই করি না কেন, ইট মাস্ট বি কোনো বায়োল্যাটারাল ডিল করতে মানা করেছিলাম। জাতিসংঘ মহাসচিবকে একজন কেউ জিজ্ঞেস করেছে, হোয়াই ইউ আর হিয়ার বাই নট গোয়িং টু নেপিডো? এনগেজ দেম, তাদেরকে এনগেজ করো, তাদের বলো এই মানুষগুলি তোমাদের মানুষ, তোমরা বাংলাদেশে পাঠিয়েছ, এখন বাংলাদেশের মানুষগুলোকে তুমি ফেরত নাও। এই যেটা হ্যান্ডস অফ ডিপ্লোমেসি, আপনার মিলিটারি অ্যাজ ওয়েল এস সিভিল দুটাই বলেন, আপনি রাষ্ট্রদূত নাই, আপনার ডিফেন্স অ্যাডভাইজারও নেই, তাহলে আমি সেখানে কি করে আগাবো? কি আশার উপর আমি এখন বসে আছি? রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বটে, কিন্তু তা খুব একটা কাজে আসেনি। পরিকল্পনার ঘাটতির কথা স্বীকার করলেন খোদ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও। পলিসির দিক থেকে আমাদের এমন কোনো পলিসি তৈরি হয়নি রোহিঙ্গা বা প্রত্যাবাসন বিষয়ে। কিছু চুক্তি বা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে, বাট আমাদের নিজস্ব সেরকম কোনো পলিসি তৈরি হয়নি। ফেরত না যাওয়ার এই স্থবিরতায় ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, বাড়ছে চাপও। সব পক্ষের জন্যই যা হয়ে উঠছে দুঃস্বপ্ন। বিশেষজ্ঞদের সঙ্গে রোহিঙ্গা নেতারাও একমত। তারা বলছেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি দুটি বিষয়, তার মধ্যে প্রধানতম হচ্ছে বাংলাদেশ সরকারের একক নীতি, যে নীতিতে প্রত্যাবাসনের কোনো বিকল্প থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়। যদি সেটি সম্ভব হয় তাহলে এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া, সেটি দেরিতে হলেও শুরু করা সম্ভব বলে মনে করেন রোহিঙ্গা নেতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া, কক্সবাজার। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, প্রধান উপদেষ্টা তো সকাল 10টায় উদ্বোধন করবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি ও আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, আপনি কি কি জানেন, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। এটি মূলত নাম দেওয়া হয়েছে অংশীজনের সংলাপ, কারণ এটিকে সম্মেলন বলছে না, এটিকে সংলাপ বলছে শুধুমাত্র যেহেতু যাদেরকে নিয়ে এই আয়োজন, সেই রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে তাদের মতামতটি এখানে প্রাধান্য পাবে এবং তারা কি বলতে চান, কিভাবে তারা তাদের নিজ দেশে ফেরত পেতে যেতে চান, কিভাবে তাদের যে মানবিক সহযোগিতা সেটি করা যায়, যেখানে যারা বাংলাদেশে আছে সেখানে তাদের চিকিৎসা এবং মৌলিক যে চাহিদাগুলো সেগুলো কিভাবে নিশ্চিত করা যায়, তাদের যে বরাদ্দগুলো রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, সেই বরাদ্দগুলো কিভাবে বাড়ানো যায়। আপনি জানেন যে সেই বরাদ্দটি প্রায় অর্ধেকে নেমে এসেছে, কিন্তু দিনকে দিন রোহিঙ্গাদের সংখ্যা সেটি বাড়ছে। সুতরাং এই যে একটি মানবিক বিপর্যয়ের মুখে ভবিষ্যতে পড়তে যাচ্ছে, সেটি থেকে উদ্ধার করে তাদেরকে আবার নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি কিভাবে একে সুষ্ঠুভাবে করা যায়, বা তারা কিভাবে মানবিক মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে। গতকালকে একটি আলোচনা হয়েছে, গতকালকে তারা রোহিঙ্গাদের প্রতিনিধিরা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তারা বলেছেন যে তারা আসলে প্রত্যাবাসন নয়, এটিকে তারা তাদের নিজ দেশে অধিকার
নিয়ে ফেরত যাওয়া হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন তারা সে দেশের নাগরিক এবং তাদের ভূমিতে তাদেরকে জোর করে নির্যাতন করে উচ্ছেদ করা হয়েছে, সেটি যাতে না হয় এবং বলপূর্বক নয় বরং আত্মমর্যাদা নিয়ে যারা যাদের যেতে পারে সুষ্ঠুভাবে সেই ব্যবস্থাটা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেটির মূলত আজকে প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন এবং তার পরপরই মূলত মানবিক মর্যাদা, তাদের যে মানবিক সহযোগিতা এবং পাশাপাশি তাদের উপর যে নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর বিচার এবং যারা নির্যাতনগুলো করেছে আরাকান আর্মি থেকে শুরু করে সামরিক জান্তা, রাখাইন, তাদেরকে বিচারের আওতায় আনা এবং এইসব বিষয় বন্ধ করার জন্য এবং স্থায়ীভাবে এটার যে সমাধান, সেই সমাধান খুঁজে বা সমাধানের পথ বের করার কোনো যে উপায়, সেটি নিয়ে আজকে এই যে 3 দিনের সম্মেলন, সেই সংলাপের পরেই মূলত জাতিসংঘের যে উচ্চতর অধিবেশন রয়েছে রোহিঙ্গা বিষয়ক 30 সেপ্টেম্বর, সেখানে এর যে ফলাফল সেটি উপস্থাপন করা হবে। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়নে জুলাই আন্দোলনের ভূমিকাকে প্রাধান্য দিয়েছে প্যানেলগুলো। সেই সাথে আলোচনায় আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা নারীদের বেশ কয়েকজন। ডাকসুতে রেকর্ড সংখ্যক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও। জুলাই পরবর্তী দেশ সংস্কারে অবহেলিত হলেও এখন তারা আলোচনায়। এই প্রার্থীদের অবস্থার চ্যালেঞ্জগুলো জানাবেন সুমাইয়া ঐশী। জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। রক্তক্ষয়ী সেই আন্দোলনে নারীদের অদম্য সাহসে অবাক হয়েছিল আওয়ামী লীগ সরকারও। তবে জুলাইয়ের পর দেশ গোছানোয় কতটা জায়গা করে নিতে পেরেছে নারীরা? সামনেই ডাকসু নির্বাচন, এর মধ্যে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই তালিকায় নারীদের অবস্থানের দিকে একটু চোখ রাখা যাক। 38তম ডাকসু নির্বাচনে প্রাথমিক তালিকায় নাম এসেছে 462 জনের। আত্মপ্রকাশ করেছে 9টি প্যানেল। 28 সদস্যের এসব প্যানেলের সবচেয়ে বেশি সংখ্যক নারী আছেন বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলে 12 জন, আর সবচেয়ে কম সংখ্যক নারী আছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলে। শুধুমাত্র প্যানেলগুলোতে নারীর সংখ্যা 41। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে। নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রবলেমগুলো দেখি এবং ফেস করি, সেগুলো কিন্তু পুরুষেরা দেখে না। তো আমি চিন্তা করবো যে পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসবে। এবার ভিপি, জিএস ও এজিএস এই 3 শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 নারী প্রার্থী। 9টি প্যানেলের মোট প্রার্থী 224 জন। তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র 41। সাইবার বুলিং সহ নানামুখী চ্যালেঞ্জ নিয়েই সামনে লড়ে যাচ্ছেন নারীরা। অ্যাপ্রিসিয়েশন খুবই কম, খুব চেনা জানা মানুষ ছাড়া আসলে, এবং এমনভাবে সেশন নিয়ে শেমিং করা হচ্ছে বা অ্যাপিয়ারেন্স নিয়ে শেমিং করা হচ্ছে, কিংবা নানান রকম যেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে। এবং প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের, তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। অনলাইন মাধ্যমে তো আসলে মেয়েদেরকে নানান ধরনের বুলিং, হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এটারই একটা পর্ব, একটা ধারাবাহিকতা আসলে এই নির্বাচনকারী সময় চলছে। তবে আমাদের কাছে যেটা মনে হয় যে প্রশাসন যদি একটা কঠোর অবস্থানে যায়, তাহলে এই সাইবার বুলিং, হ্যারাসমেন্ট নিয়ে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু অনুষ্ঠিত হয়েছে 37 বার। এরই মধ্যে নারী ভিপি নির্বাচিত হয়েছেন মাত্র 2 জন। 60 থেকে 61 শিক্ষাবর্ষের নির্বাচনে প্রথম নারী ভিপি হন বেগম জাহানারা আক্তার। সবশেষ 1966 থেকে 67 শিক্ষাবর্ষে নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন মাহফুজা খানম। এবারও ভিপি পদে লড়ছেন 2 নারী প্রার্থী। তাদের মধ্যে কেউ যদি এই পদে নির্বাচিত হন, তবে ডাকসু সাক্ষী হবে আরও এক নতুন অধ্যায়ের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ প্রায় 3 দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে ক্যাম্পাসে। চলছে মনোনয়নপত্র তোলার পালা। এর মধ্যেই ছাত্র সংগঠনগুলোর সাথে সভা করেছে রাকসু নির্বাচন কমিশন। এতে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করে 2 মাস রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল। অন্যদিকে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করে রাকসু নির্বাচনের সকল কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস এখন উৎসব মুখর ভোটের আমেজে। 24 আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম উত্তোলন। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চান।
যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দোয়া চাই যে আপনারা যারা যোগ্য, আপনাদের সত্যিকার অর্থে যারা আপনাদের হয়ে ভয়েস রেজ করবে, শুধু আপনাদের হয়ে আপনারা তাদেরকে নির্বাচিত করুন। নারীদের অংশগ্রহণকে বৃদ্ধি করার লক্ষ্যে আমি একটা সাহসী পদক্ষেপ নিয়েছি এবং অন্য নারীরা যেন এগিয়ে আসে, আমি এটাই আসলে বলব। রোববার ছাত্রদল, ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে রাকসু নির্বাচন কমিশন। বৈঠকে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন ও সাইবার বুলিং বন্ধে কার্যকরী পদক্ষেপ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ নিয়ে হয় আলোচনা। বৈঠকে ছাত্রদল ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ ও ভোট গ্রহণ 2 মাস পেছানোর দাবি তোলে। আর ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলো দাবি করে ঘোষিত 15 সেপ্টেম্বরে হতে হবে নির্বাচন। কমিশনার তারা নিজেরাই কিন্তু এখন থেকে আবার নতুন করে প্রস্তুত নিতে হবে তাদের। সেই জায়গা থেকে ছাত্রদল বলতে চায় যে একটা সময় নিয়ে তারা যেন সঠিকভাবে এবং জালিয়াতি যেন না হয়। মেয়েদের জন্য যদি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান তাহলে কিন্তু আমাদের একটা সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করে দিতে হবে, যেটা আশ্বাস তারা দিয়েছে। কিন্তু যে 2 মাসের কথা বলেছি সেটা কিন্তু যে আমরা স্পেসিফিক্যালি 2 মাস সময় চেয়েছি এটা না, আমরা বলেছি সার্বিক দিক বিবেচনা করে। 2টি পয়েন্টে ঐক্যমত এসেছি। একটি হলো ছবি সহ ভোটার তালিকা, 2 নম্বর হলো যে রাকসুর যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রটি আবাসিক হলে না দিয়ে একাডেমিক বিল্ডিংয়ে দেওয়া। ছাত্রদল সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও ছাত্র শিবির এবং বাম ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেলভুক্ত হয়ে ভোটযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এখনও আমরা কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। আমরা মনে করি এটি সম্পূর্ণ পলিটিক্যালি ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা এটি আরও মানে স্বচ্ছ একটি ভোটার তালিকা করার বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। আমরা চাই যেন তাদের যদি সময় লাগে অবশ্যই তারা নিক, কিন্তু যদি কোনো দলের ব্যানারে দলীয় চাপে যদি এটা হয় আমরা কখনো এটা মানব না। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন তো চায় যে এই নির্বাচনটা একটা সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয়, সেটাই কমিশন চায়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 28 আগস্ট রাকসুর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ৭১-এর গণহত্যার জন্য ইসলামাবাদ ক্ষমা চাইবে বলে প্রত্যাশা করে ঢাকা। এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত ইস্যুগুলো 2 বার সমাধান হয়েছে। ইসহাকদারের এমন বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এমন সব বিষয়ে বৈঠকে উত্থাপন করেছে দুদেশ। নতুন সম্পর্কের পথে হাঁটতে যাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভিসা সহজীকরণ চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয় 2 দেশের মধ্যে। 13 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। সফরের দ্বিতীয় দিনে সকালেই রাজধানীর একটি হোটেলে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল 10:15টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপ করেন প্রায় আধ ঘন্টা। এরপর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা, স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। পাকিস্তান প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়। চুক্তি অনুযায়ী 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এছাড়া আর সমঝোতা স্মারকগুলো হলো দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, 2 দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচিও সই হয়েছে। পরে গণমাধ্যমে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। ৭১-এর গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অমীমাংসিত বিষয়গুলো আগেই 2 বার সমাধান হয়েছে। 1974 ও 2000 সালে উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলোর সমাধান হয়। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। আমরা 2 দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করব।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ৭১-এর গণহত্যার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দিতে। দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন ইসহাক দার। অধ্যাপক ইউনূসও আন্তরিকতার সাথে তা গ্রহণ করেন। বাণিজ্য সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দক্ষিণ এশিয়া আরও স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন। কিভাবে বাংলাদেশ পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যায় তা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন ঢাকা সফররত দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার। এ সময় পাক উপপ্রধানমন্ত্রী আশা করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে ও এগিয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যায় তার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৈঠকে গুরুত্ব পায় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি। এছাড়া সার্ক ও পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন, ওনারাও দোয়া করছেন এবং করবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানান, রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি। জোর দেওয়া হয়েছে দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে। ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। 2018 সালে কারাবন্দী হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এই প্রথম কোনো দেশের মন্ত্রী পর্যায়ের কোনো নেতা সাক্ষাৎ করলেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। প্রস্তাবিত আইনে পরিচালকের সংখ্যা কমানোর পাশাপাশি পারিবারিক আধিপত্য কমানো হবে। নতুন আইনে এক পরিবার থেকে দুইজনের বেশি পরিচালক হতে পারবে না। পরিচালকের মেয়াদ কমিয়ে আনা হচ্ছে অর্ধেকে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইন সংশোধনের কারণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আইন সংশোধনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। গত দেড় দশকে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে ব্যাংকিং খাতে। বেশিরভাগ অনিয়মের মূলে রয়েছে পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ এবং পারিবারিক আধিপত্য। এ খাতে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। প্রস্তাবিত আইনে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হচ্ছে পরিচালনা পর্ষদে। পরিচালকের সংখ্যা 20 থেকে কমিয়ে নামিয়ে আনা হচ্ছে 15 জনে। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক হবেন 8 জন। একই পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবে না। টানা 6 বছরের বেশি কেউ পর্ষদ সদস্য থাকতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান হবেন স্বতন্ত্র পরিচালক। পরিবারের সংজ্ঞায় যুক্ত হচ্ছে শ্বশুরপক্ষও। বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ঋণখেলাপির বিধান। বোর্ডের
যে সাইজটা আছে সেটাকে কিভাবে একটা অপটিমাম সাইজে নিয়ে আসা যায় এবং বোর্ডের মেয়াদটার একটা সীমারেখা তৈরি করা এবং বোর্ডের মধ্যে পরিবারের অংশগ্রহণটাকে নিয়ন্ত্রণ করা, এগুলোই আমাদের মূল উদ্দেশ্য। এবং আলটিমেটলি এইটা যদি আমরা নিতে পারি তাহলে যে কর্পোরেট সুশাসন যেটা বলছি ব্যাংকিংয়েতে সেটা আসবে। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন এর মাধ্যমে পরিচালনা পর্ষদে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, তবে স্বতন্ত্র পরিচালকদেরও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য কমানো এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, স্বাধীন স্বতন্ত্র পরিচালক নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা করার ব্যাপারে একটা ভারসাম্য, জবাবদিহিতা এবং স্বচ্ছতা এগুলো নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরিবর্তনগুলো আনা হচ্ছে। আমি বলছি যে ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা শুধু বেশি রাখলো তাই না, এবং তাদেরকে কিন্তু লায়াবল করতে হবে যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত হয় বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোনো ভুল সিদ্ধান্ত হয় বা খারাপ সিদ্ধান্ত। ওরা যদি সব আমার নিজেদের লোক হয় তাহলে আপনি কি করবেন? সুতরাং শুধু নাম্বার বাড়াইলে হবে না, তাদেরকে অ্যাকাউন্টেবল করারও ব্যবস্থা রাখতে হবে। শুধু আইন করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যাবে না, এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে আপনি এইগুলো কোনোটা করে আটকে রাখতে পারবেন না, যে পলিটিক্স উইল পেনিট্রেট। আপনি চান নৈতিক পরিবর্তন, কিন্তু সে পরিবেশ ক্রিয়েট করলেন। সুতরাং মানুষ তো অনৈতিক পরিবেশের মধ্যে অনৈতিক কাজকর্মগুলো বেশি করে, তো সুতরাং আপনাকে পরিবেশ ক্রিয়েট করার জন্য এগুলো হেল্পফুল হবে ডেফিনেটলি। ভালো শক্তিশালী আইন হচ্ছে প্রাথমিক পদক্ষেপ, এটা ছাড়া হবে না। আপনি ভালো লোক আছে কিন্তু আইনের দুর্বলতা আছে, ও তো কিছুই করতে পারবে না তারা, তো সেই জন্য দুটাই দরকার। এবং তার পরবর্তীতেও আছে রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে নিরপেক্ষভাবে আইনের মতো করে আইন চলতে দেওয়া। প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন কার্যকর হলে অনিয়ম কমিয়ে আনার পাশাপাশি ঋণ জালিয়াতি কমবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে হামলা ও হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরের পর তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত 10টায় নগরীর বাংলা বাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে রাজধানী ঢাকার সিআইডি টিম। তৌহিদ আফ্রিদি ওই এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন চাচার বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। গত বছর 17 আগস্ট জুলাই আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদিকে 11 নম্বর আসামি করা হয়। একই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী। 17 আগস্ট তাকে গ্রেফতার করে ডিবি। সরকারি স্কুলের মাঠ বেচাকেনার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন করার পর ঘটনা ফাঁস হয়। এর আগেও 4 বার আবেদন খারিজ হয়। জানাজানির পর ঘটনা তদন্তে নেমেছে দুদক। নেপথ্যে সংঘবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ বিশেষজ্ঞদের। সরকারি স্কুলের মাঠে দুদকের টিম। এই মাঠটি গোপনে বেচাকেনা হয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে আসেন তারা। স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং নথিপত্র পরীক্ষা করে মিলেছে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি। অলরেডি একটা যে সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার, সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় আমাদের কাছে। 147 বছরের প্রাচীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নারীদের অন্যতম সেরা বিদ্যাপীঠ। ফলাফলেও প্রায় প্রতি বছর থাকে শীর্ষে। স্কুল সীমানার ভেতরের 15 কাঠা আয়তনের খেলার মাঠটি নিজেদের কেনা দাবি করে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। 2006 সালে 3,96 লাখ টাকায় মাঠটি তারা কিনেছে বলে দাবি করে। স্কুল কর্তৃপক্ষের দাবি মাঠটি সরকারি সম্পত্তি, তার উপর আরেক পক্ষের সাথে মামলা চলছে। এর মধ্যেই বেচাকেনার খবরে বিস্মিত তারা। নাম জারি করানোর জন্য বা দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নাম জারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। আমাদের মাঠটা যেরকম দখল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খাস্তগীর মেয়েরা যেখানে আছে আমরা ছুটে চলে আসবো, এই মাঠটা আমরা দখল করতে দিব না। ওরা কোনো একটা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করতেছি এটাকে দখলে নেওয়ার জন্য। আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা আমরা এই বিষয়ে ঐক্যমতে আছি যে আমাদের এই জায়গায় আমরা কখনো ব্যাহত হতে দিব না।
সরকারি সম্পত্তি বেচাকেনার নেপথ্য থেকে দলিলে এবং জরিপে ভুলের কারণ কি এসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ এই আইনজীবীর। মামলা চলাকালীন অবস্থায় কিভাবে রেজিস্ট্রি হলো এবং রেজিস্ট্রি যারা কিনেছে নামমাত্র মূল্য দিয়ে এই শত কোটি টাকার সম্পদ কিভাবে এটা বেচা বিক্রি হলো, এটা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড, ভূমি অফিস সবাই সম্পৃক্ত। এর আগেও 4 বার স্কুলের মাঠটি নামজারির আবেদন খারিজ করে ভূমি অফিস। ওনারা যতবারই আবেদন করুক না কেন এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লুট হওয়া পাথর প্রতিস্থাপনের পর নতুন রূপে ফিরতে শুরু করেছে সাদা পাথর। লুটের খবরে হতাশ পর্যটকরাও নতুন রূপের সান্নিধ্য পেতে আসতে শুরু করেছে সাদা পাথরে। প্রশাসনের সর্বোচ্চ কর্তারাও বলছেন আগের রূপে ফিরিয়ে দিতে যা করা দরকার সবই করবেন তারা। সিলেট থেকে আহমদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। লুট হওয়া পাথর ফিরছে যথাস্থানে, সাজানো হচ্ছে আগের মতো করে। পুরনো রূপে ফিরছে সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জ। সেই সাথে আবারও বাড়ছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। গত 1 বছরে নির্বিঘ্ন লুটপাটে মরুভূমিতে পরিণত হয় সিলেটের সাদা পাথর খ্যাত ভোলাগঞ্জ। এমন লুটপাটের চিত্র গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। তৎপর হয় সংশ্লিষ্টরা। এরপর শুরু হয় লুট হওয়া পাথর উদ্ধার আর প্রতিস্থাপন। তবে প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেতে কিছুটা সময় লাগলেও নতুন রূপেও মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। সাদা পাথর ভরপুর হওয়ার আগ পর্যন্ত প্রশাসনের মাধ্যমে কাজ চলমান থাকবে। প্রতিবেদন করছেন বিধায় এই পাথরগুলা ফেরত দিয়েছে, যে অনেকখানি পাথরই ফেরত দিয়েছে। পর্যটনের রূপ ফিরে পেয়েছে সাদা পাথরে। সবাই যারা পর্যটনে আসতে চান তারা আসতে পারেন। গত 14 আগস্ট থেকে প্রতিদিন 5 শতাধিক শ্রমিক কাজ করছেন পাথর উদ্ধার আর প্রতিস্থাপনে। পর্যটকদের পদচারণায় মুখর হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের। 24 ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে এখানে, সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার পাওয়ার সুযোগ নেই এবং যারা করেছেন তাদের আসবে। আর কালকে একটা বলেছি, সেটা হলো যে এখান থেকে আর একটি পাথর কেউ সরাতে পারবে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার মানে খারাপই আছে। কারণ আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে, এতগুলি সরকারি লোকজন সরকার, কারণ যেটা হয়েছে কি 95% লোকই চায় এই প্রকৃতি তার প্রকৃতি অবস্থা থাকুক। সম্প্রতি সাদা পাথর পরিদর্শনে সে নানা পরিকল্পনার কথাও জানান সরকারের বড় কর্তারা। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, এভাবে 2-4 জন অথবা কে বা কারা নিয়ে গেছে, এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি। সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক, এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। লুটকাণ্ডের পর দফায় দফায় সরকারি কর্মকর্তারা পরিদর্শন করছেন ভোলাগঞ্জ। পর্যটন এলাকা নিয়ে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। মানিকগঞ্জের আর্চাঘাটে একের পর এক সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণ লুটের ঘটনায় জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সম্প্রতি 3 জন গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আলোচিত এই ঘাট। এর আগে যুবলীগ, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে 80 ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ এবং এক পুলিশ সদস্য চাকরি হারানোর ঘটনা ছিল শিরোনামে। এবার প্রশ্ন উঠেছে, কেন শুধু আরিচাঘাটে এমন ঘটনা ঘটছে? এই সোনা যাচ্ছে কোথায়? সিংগাইরের গোবিন্দল এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে 24টি চেন ছিনতাইয়ের অভিযোগে গেল 20 আগস্ট গ্রেপ্তার হয় 3 জন। এই ঘটনায় আবারও সামনে আসে আরিচা ঘাট কেন্দ্রিক সোনা ছিনতাইয়ের আলোচিত ইস্যু। আমি বসার পর কিছুক্ষণ পরে আবার কনফার্ম হয়ে আর আবার ফোনে কনফার্ম হয়ে বলতেছে স্পেসিফিকেশন এলিগেশন আছে মানে। এর আগে 2024 সালেও স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ওঠে 80 ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ। একই বছরে 60 ভরি স্বর্ণ ছিনতাইয়ে জড়িয়ে চাকরি হারান এসআই শিমুল মিয়া। স্থানীয়দের অভিযোগ, এখানে সক্রিয় শক্তিশালী একটি সিন্ডিকেট। কয়েক হাত ঘুরে এসব স্বর্ণ চলে যাচ্ছে সীমান্তের ওপারে ভারতে, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। এটা অনেক একটা বড় চক্র, মনে হয় এটা ইন্ডিয়া অবৈধভাবে পাচার করছে। আসলে এদের সাথে কে কেউ জড়িত, এটা আসলে প্রশাসনের দেখার উচিত। এখান থেকে স্বর্ণ পাচার হয় কিনা এই বিষয়গুলো গোয়েন্দা সংস্থা একটু তৎপর হলে, আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু তৎপর হলে আমার মনে হয় এই সমস্ত গোপনীয় জিনিস উদ্ধার করা সম্ভব।
আরিচা ঘাটে ছিনতাই হওয়া স্বর্ণগুলো আসে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে, যেখানে সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে ছাই থেকে সোনা সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে ঘাটে পৌঁছানোর আগেই তথ্য চলে যায় সংঘবদ্ধ চক্রের হাতে, এমন ধারণা পুলিশের। আওয়ামী লীগের সময় কিছু ছেলেপেলে ছিল যারা এই সমস্ত ঘটনা ঘটাইতো, একই ব্যক্তিরা এই ঘটনা ঘটাইছে। ওইটার ধারাবাহিকতায় এখন দেখা গেছে যে তারা মাঠে নাই, অন্য আরেক গ্রুপ সক্রিয় হয়েছে। এই পর্যন্ত আমার জানা মতে 24 সালে 2টা মামলা হয়েছে, এই 25 সালে একটা মামলা হইল, এবং প্রত্যেক মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বা বিচারাধীন আছে আর কি। একের পর এক স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় শঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা। তারা বলছেন, যতদিন না শক্তিশালী সিন্ডিকেটের আসল চক্র ধরা পড়বে ততদিন থামবে না এই স্বর্ণের লুটপাট। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের এক একটি ইউটার্ন যেন মরণ ফাঁদ। নেই কোনো ট্রাফিক ব্যবস্থা, উল্টো পথে যান চলাচলের প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। পরিকল্পিত মহাসড়ক নির্মাণের পাশাপাশি স্থায়ী ট্রাফিক ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। কুমিল্লার পদুয়ার বাজার এলাকার সেই ভয়াবহ দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় 22 আগস্ট যাত্রা বিরতির পর পাশের এই রেস্তোরাঁ থেকে বের হয়ে উল্টো পথে যাচ্ছে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস। পাশ কাটাতে গিয়ে সিমেন্ট বোঝাই দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার উপর। মুহূর্তেই প্রাণ যায় একই পরিবারের 4 জনের। এখানকার দুর্ঘটনাটা বন্ধ করতে হলে প্রথমত নূরজাহানে যে গাড়িগুলো এখানে বিরতি দেয় এটাকে বন্ধ করতে হবে। অনেক সময় দেখি কাদার মধ্যে অনেক গাড়ি উল্টে যায় বা কাদার মধ্যে অনেক গাড়ি পড়ে, যার কারণে দেখা গেছে দূর থেকে একটা গাড়ি আসলে এখানে আপনার গতি নিয়ন্ত্রণ করতে পারে না। প্রত্যক্ষদর্শীদের মতে এই ইউটার্নে কখনোই থাকে না ট্রাফিক পুলিশ, তাই সড়কের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে যানবাহন। একই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে 14 গ্রামের মোহাম্মদ আলী বাজার পর্যন্ত 100 কিলোমিটার সড়কে 49টি ছোট বড় ইউটার্নের, এর মধ্যে আবার 17টি ঝুঁকিপূর্ণ। অন্য ইউটার্নগুলোতে হয়তো এলাকার গাড়িগুলো ঘুরে, এই কারণে ওইগুলাতে কম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এখানে 3-4টা ডিস্ট্রিক্টের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের গাড়িগুলো ঘুরাতে, ফেনীর গাড়িগুলো ঘুরাতে এখানে অ্যাক্সিডেন্টটা বেশি হইতেছে। ট্রাফিক থাকলে উপকারিত, কোনো ট্রাফিক দেয় না, কিছু না। মর্মান্তিক এই দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে পদুয়ার বাজার ইউটার্ন। তাহলে এটিই কি দুর্ঘটনা এড়ানোর সহজ সমাধান? চলাচলকারীরা বলছেন, কার্যকরী ট্রাফিক ব্যবস্থা ছাড়া নিরাপদ হবে না সড়ক। এখানে আরো দুর্ঘটনা বেশি হবে, ছোট এটা। ওই ইউটার্ন থেকে ইউটার্নে অনেক স্পেস কম এবং গাড়ির প্রচুর জ্যাম লেগে থাকে। ইউটার্নগুলোতে তো এমনিতে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। তারপরে দ্বিতীয় কথা, ওই যে ছোট গাড়িগুলা, এই গাড়িগুলো বেশি সমস্যা করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 209টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 141 জন, আর আহত 245। এর জন্য অপরিকল্পিত মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ ইউটার্নকে দায়ী করছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের সংজ্ঞায় মহাসড়ক যেরকম থাকার কথা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ওই রকম নাই। মহাসড়কে 2 সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। তারপরে হোটেলে যাওয়ার জন্য স্পেশালি যে ইউটার্ন বানানো করা হয়েছে, সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এসব ঝুঁকিপূর্ণ ইউটার্নে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতা বৃদ্ধির উপর তাগিদ দিলেন সচেতন মহল। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলের ভয়াবহ নারকীয়তা। আইডিএফ এর অভিযানে একদিনে নিহত হয়েছে অন্তত 64 জন, গুরুতর আহত প্রায় 300 ফিলিস্তিনি। চলমান দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে শিশুসহ আরও অন্তত 8 জনের। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 19 জন, গুরুতর আহত অন্তত 123 জন। আইডিএফ এর অভিযানে গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকায় ধ্বংস হয়ে গেছে হাজারেরও বেশি ভবন ও স্থাপনা। প্রকাশিত এক রিপোর্টে জাতিসংঘ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মাঝে ব্যাপক আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে গাজার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয়। ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 62,600-রও বেশি মানুষ। শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, প্রকৃতির প্রতিও নির্মমতার জানান দিয়ে যাচ্ছে আইডিএফ। দখলকৃত পশ্চিম তীরে 3 দিনের অভিযানে 3000-এরও বেশি জলপাই গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী, যা অঞ্চলটির কৃষকদের জীবিকা নির্বাহের মূল উপাদান। একমাত্র সহায় সম্বল হারিয়ে অনেক ফিলিস্তিনি কৃষকই এখন নিঃস্ব।
এক ইসরায়েলি নাগরিক গুলিবিদ্ধের ঘটনায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় আল মুখাইয়ির গ্রামে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। মাত্র 72 ঘন্টার অভিযানে আমূল বদলে যায় গ্রামের চিত্র। ঘরবাড়িতে তাণ্ডব তো ছিলই, রেহাই পায়নি কৃষিজমিও। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় 500 একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি নির্মমতায়। উপড়ে ফেলা হয়েছে 3100টিরও বেশি জলপাই গাছ। এসব গাছেই জীবিকা নির্বাহ করত গ্রামটির প্রায় 4000 বাসিন্দা। আমার বাড়ি থেকে জমি দেখা যায়। তারা যখন আমার বাগান ধ্বংস করছিল চেয়ে চেয়ে দেখছিলাম, কিছুই করার ছিল না। ভেতর থেকে শুধু জ্বলেছি। যা ঘটেছে তা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই। অভিযোগ ওঠে আইডিএফ এর সাথে ইসরায়েলি দখলদাররাও অংশ নেয় গাছ কাটার এই ধ্বংসযজ্ঞে। তেল আবিবের দাবি, প্রতিরক্ষার স্বার্থেই উপড়ে ফেলা হয়েছে গাছ। কিন্তু আসল উদ্দেশ্য কি সেটাই? জমি দখল করে আমাদের উৎখাত করাই তাদের উদ্দেশ্য। তারা হয়তো আমাদের গাছপালা বাগান উপড়ে ফেলতে পারে, কিন্তু আমাদের কখনোই উপড়ে ফেলা যাবে না। আমরা প্রতিরোধ করব। আমাদের শেকড় আমাদের জলপাই গাছের চেয়েও গভীর। জীবিকার প্রধান উৎস হিসেবে সাধারণত জলপাই চাষ করে থাকেন দখলকৃত পশ্চিম তীরের কৃষকরা। অঞ্চলটির অন্তত 1 লাখ পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত। পশ্চিম তীরের জলপাইয়ের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। কিন্তু ইসরায়েলি হামলায় দিনের পর দিন ধ্বংসের মুখ দেখেছে বিশাল এই খাত। ধারণা করা হয় পশ্চিম তীরে 1967 সাল থেকে এ পর্যন্ত 10 লাখেরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। হুতির হামলার জবাবে এবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনের পাশে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এছাড়াও টার্গেট করা হয় 2টি বিদ্যুৎ কেন্দ্র সহ একটি জ্বালানি সংরক্ষণাগারও। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। আহত প্রায় 100 মানুষ। অভিযানে অংশ নেয় ইসরায়েলের 10টিরও বেশি যুদ্ধবিমান। প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মোট 4টি স্থানকে টার্গেট করে ফেলা হয় 30টির বেশি বোমা। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মক যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা। গভীর রাতে সবাই যখন ঘুমে, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। শুক্রবার 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল। ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডম, অ্যারো, ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল হুতি বিদ্রোহীরা। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক সমরাস্ত্রটি। মাটির 7-8 হাজার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এ বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার পূর্বে ধ্বংস করা যায়নি হুতির ছোড়া ক্ষেপণাস্ত্রটি। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। সম্প্রতি 12 দিনের যুদ্ধে ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতিরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।